আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, গত দুদিনে আমি 2024-এর ছাত্র জনতার গণ আন্দোলন নিয়ে দুটি কন্টেন্ট করেছি। আজকে করছি 3 নম্বর কন্টেন্টটি। আজকের কন্টেন্টটির শিরোনাম হলো, যেখান থেকে যে রিপোর্টের থেকে এটি আমি করছি সেটির শিরোনাম হলো ট্রেসিং দ্য 7.62 mm ammo trail, a retired Lieutenant Colonel, Bangladesh Army's Artillery Division and the Elusive Bullets। এর সরল বাংলা যদি করি, সেটা 7.62 মিলিমিটার গুলির সূত্র ধরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং সেই অধরা বুলেট, এলুসিভ বুলেটস, এরকম হতে পারে। ভারতের স্বনামধন্য গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ ধারাবাহিকভাবে এই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করছে। সিনিয়র সাংবাদিক, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যানালিস্ট মিস্টার এনায়েত কবির এটি লিখছেন। গতকালই আপনাদের বলেছি, এই প্রতিবেদনে উপস্থাপিত তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেকটা অভিযোগ আকারেই এগুলো উত্থাপিত হচ্ছে, অনুসন্ধানী প্রতিবেদনে তারা এগুলো তুলে আনছেন, তার ভিত্তিতে আমি কথাগুলো বলছি। আমার লক্ষ্য একটি, এই অভিযোগগুলো খতিয়ে দেখা এবং এর সত্যাসত্য নির্ধারণ করা। অনেক সম্মানিত দর্শক আমার আগের করা কন্টেন্ট দুটি দেখেছেন, কেউ কেউ আরো তথ্য ইনপুট দিয়েছেন কমেন্ট সেকশনে, অনেকে প্রশংসা করেছেন, আবার কতিপয় দর্শক অসন্তোষ বা দ্বিমত প্রকাশ করেছেন। কেউ কেউ যুক্তিতর্ক ছাড়াই অশোভন ভাষায় আক্রমণও করেছেন। যাক, সে প্রসঙ্গ। বিনয়ের সঙ্গে বলি, গত 40 বছরে, 40 বছর বললাম, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম এমন প্রমাণ কেউ দিতে পারলে কথা দিচ্ছি আমি কখনোই আর পলিটিক্যাল কন্টেন্টই করব না। হ্যাঁ, একটা জিনিস আমি স্বীকার করছি, কথায়, বলায়, উপস্থাপনে আমার ভুল হতে পারে, তবে কোনো বদমতলব কাজ করে না। হতে পারে সেটা আমার স্রেফ অজ্ঞতার কারণে বা বোকামির কারণে। তো যা বলছিলাম, যে আমার দেওয়া বা আমার উপস্থাপিত তথ্য আপনার ভালো না লাগতেই পারে। আপনি আপনার জানা তথ্য চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, সেটি নিয়েও আমি কাজ করতে পারি, নয়তো আমাকে টোটালি স্কিপ করতে পারেন। এটি নিয়ে আসলে অশোভন ব্যবহার, শব্দ প্রয়োগ, বাক্য প্রয়োগ এগুলি করা আসলে ঠিক নয়। প্রতিটি কন্টেন্টে আমি সরকার, প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করি, অনুরোধ করি, উত্থাপিত বক্তব্য ঘিরে কোনো দ্বিমত থাকলে সেটা জানাতে, কিংবা আমার উপস্থাপিত তথ্যে যদি কোনো ভুল থাকে সেটা শুধরে দিতে, যাতে গুজব ডালপালা বিস্তার না করে। এ থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে এটাই, যে আমি আসলে কারো প্রতিপক্ষ নই, আমাকে প্রতিপক্ষ বানিয়ে কারো লাভও নেই। যতক্ষণ সুস্থ আছি প্রশ্ন করব, কারণ এটাই আমার কাজ। 2024-এর গণ আন্দোলন নিয়ে আমাদের দেশে এখনো নানান রকমের বয়ান শোনা যায়, কারণ আমাদের রাজনীতির ধরনটাই এমন। আমি আমার মতো, আপনি আপনার মতো, আরেকজন আরেকজনের মতো। এই কারণেই আমি সব সময় বলি, ওই ঘটনার সত্যাসত্য নির্ধারণ জরুরি, সত্যটা জানা জরুরি, ইতিহাসের স্বার্থে, আগামীর পথ চলার স্বার্থে। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, জুলাই আন্দোলনের অন্যতম ইস্যু যদি বলি, 7.62 মিলিমিটার বুলেট, 7.62 মিলিমিটারের গুলি, যা বাংলাদেশ পুলিশের অস্ত্রাগারেই নেই, যা ইম্পোর্টও করা হয় না। সেই গুলিতেই 24-এর জুলাই আগস্টে ঢাকার রাজপথে মানুষ মারা গেছেন। প্রশ্ন উঠেছিল, এই গুলি এলো কোথা থেকে? ঠিক তখনই যিনি এই প্রশ্ন তুলেছিলেন তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন বিষয়টি খতিয়ে দেখবেন, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কিন্তু আমরা জানি না কেউ কি আসলে এই যে তিনি খতিয়ে দেখতে চেয়েছিলেন, এরপরে তার জায়গায় যিনি এসেছেন তিনিও কি করতে চেয়েছিলেন কিনা, যদিও তিনি এটি নিয়ে কোনো কথা কখনো বলেননি। এ কারণেই প্রশ্ন, আসলে যদি কেউ চেষ্টাও করে, সেই চেষ্টাটি কেউ থামিয়ে দিয়েছিল কিনা, তদন্তটা কেউ থামিয়ে দিয়েছিল কিনা। যার কথা বলছিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, তিনি সাংবাদিকদের বলেছিলেন 7.62 বুলেট বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না, এমনকি নিয়মিত আমদানিও করা হয় না।
তাই তো প্রশ্ন যে এই গুলি তাহলে কোথা থেকে এলো। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শেখাওয়াত বলেছিলেন তদন্ত করা হবে, কিন্তু এই বক্তব্য ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে, এবং তারপর 7.62 mm গুলির বিষয়টি হারিয়েই গেছে আলোচনা থেকে। অনেক দিন পর, প্রায় 20 মাস পর, নর্থ ইস্ট নিউজ এই ইস্যুটি আবার সামনে এনেছে তাদের একটি অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে, যেখানে দাবি করা হয়েছে 7.62 মিলিমিটার গুলির সঙ্গে সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সংযোগ ছিল। কিছু বরখাস্ত কর্মকর্তা, কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগের কথাও বলছে নর্থ ইস্ট নিউজ। এমনকি এর সঙ্গে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতিও নাকি ছিল। সুপ্রিয় দর্শক, ধরে নিন এর সবই অভিযোগ, কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় অভিযোগ, এত বড় হত্যাকাণ্ড ঘটে গেল দেশের মধ্যে, শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস আরো কিছু শিক্ষিত দেশি বিদেশি মানুষ নিয়ে 18 মাস সরকার পরিচালনা করে গেলেন, কিন্তু এই বিষয়টির কোনো সুরাহা করলেন না, কোনো টু শব্দ করলেন না, কোনো তদন্ত করলেন না। এর কারণ কি? সেনাবাহিনীর অভ্যন্তরীণ সূত্র এবং সেনাবাহিনীর নথির বরাতে নর্থ ইস্ট নিউজে যে বিশ্লেষক যিনি লিখেছেন এনায়েত কবির, তিনি লিখছেন 2024-এর জুলাই আগস্টে ব্যবহৃত 7.62 বোরের বুলেট সরবরাহে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের কিছু কর্মকর্তার হাত রয়েছে। কি ভয়াবহ অভিযোগ! এবং বলছেন শুধু তাই নয়, এই ঘটনায় একজন বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নামও তিনি বলেছেন বা লিখেছেন। আমি সঙ্গত কারণেই তার নামটি বলছি না, এবং এই প্রতিবেদনে তারা অনেকগুলো নাম বলেছেন, আমি আসলে উচ্চারণ করতে চাই না। 3 জন বিদেশি আছেন, শুধু তাদের নামটি বলবো, কারণ যেহেতু আমি তথ্যটি যাচাই করতে পারিনি, সে কারণে আমি নামগুলো বলতে চাই না। ইস্যুটি উত্থাপন করলাম, সংশ্লিষ্টরা যদি এটি তদন্ত করেন এবং তারা যদি সদাশয় হয়ে চিন্তা করেন যে না, এটি আমরা সত্যটা বের করব, তাহলে হয়তো আমার এই কন্টেন্ট করাটা সফল হবে, সার্থক হবে। এই প্রতিবেদনে স্পষ্ট ভাষায় অভিযোগ করা হয়েছে ওই কর্মকর্তা, ওই যে লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হওয়া যে কর্মকর্তা, বলছেন যে ওই কর্মকর্তা উলফা, আসামের যে উলফা এবং MSCN IN এর মতো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং হরকাতুল জিহাদ ও হিজবুত তাহরীরের মতো বাংলাদেশি জঙ্গি সংগঠনের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। কে? ওই লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হওয়া কর্মকর্তা। এই কারণে সামরিক আদালতে তার কোর্ট মার্শালও হয়েছিল, তাকে সাজাও দেয়া হয়েছিল, এবং এটা নিয়ে র্যাব তদন্ত করেছে। সেই তদন্তে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং হরকাতুল জিহাদের সঙ্গে ওই কর্মকর্তার গভীর সংযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। 4 বছরের কিছু সময় বেশি তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তার সহযোগী এক লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকেও ওই সময় বরখাস্ত করা হয়েছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের বিরুদ্ধে। তার সাথে আরো কয়েকজন মিলে পার্বত্য চট্টগ্রামের UPDF এবং JSS এর মতো স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সংযোগ স্থাপনেও সহায়তা করতেন এই কর্মকর্তারা। অবশ্য একজন সাবেক শীর্ষ সেনা কর্মকর্তার সহায়তায়, নাম জানি কিন্তু বললাম না, সাজা শেষ হওয়ার আগেই মুক্তি পেয়ে যান ওই কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা। এই সময় তাকে সহায়তা করার জন্য জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার 2 সিনিয়র কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়। 2023-এর ডিসেম্বর থেকে শেখ হাসিনার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পরিকল্পনার অংশ হিসেবে ওই কর্মকর্তা, ওই জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল এবং আরো কিছু সমমনা অবসরপ্রাপ্ত ও কর্মরত সামরিক কর্মকর্তা মিলে যে কিছু বিশেষ কাজ করেছিলেন, সেই অভিযোগটিও এই অনুসন্ধানী প্রতিবেদনে তুলে আনা হয়েছে। আবারও বলছি, তারা বলছেন সেনাবাহিনীর গোয়েন্দা সূত্র এবং গোয়েন্দা নথির বরাতে তারা এই প্রতিবেদনটি করেছেন। 2024-এর জুলাই আগস্টের আন্দোলন চলাকালেও
আর্টিলারির এক ব্রিগেডিয়ার এবং ডিজিএফআই এ কর্মরত এক ব্রিগেডিয়ারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছিলেন ওই কর্মকর্তা। 2024-এর 5 আগস্টের পর এদের প্রত্যেকেই, মানে যাদের কথা বললাম, অন্তর্বর্তী সরকার বা এখন যে সরকার আসছে এই সরকারগুলোর সঙ্গে তারা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ হিসেবে তুলে আনা হয়েছে এই প্রতিবেদনে। এবং বলা হচ্ছে কেউ কেউ গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়েছেন, এমনটিও জানিয়েছে নর্থ ইস্ট নিউজ। অথচ বরখাস্ত সামরিক কর্মকর্তারা কিভাবে প্রাণঘাতী অস্ত্র সংগ্রহ করেছিলেন তা গোয়েন্দা সংস্থাগুলোর জানার কথা এবং প্রকাশ করার কথা। আমাদের গোয়েন্দা সংস্থাকে আমরা এত নিকম্মা বা এত বোকা মনে করি না, কিন্তু তা সত্ত্বেও তারা এটি প্রকাশ করেনি। দর্শক, এতক্ষণ বেশ কটি অভিযোগের কথা শুনলাম। সরকার উৎখাতের লক্ষ্যে পরিচালিত অস্থিরতায় বা আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ শুনলাম। দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সহায়তায় পেশাদার ভাড়াটে প্রশিক্ষক হিসেবে, ট্রেনার হিসেবে কাজ করার অভিযোগের কথা শুনলাম। এগুলোই নাকি উঠে এসেছে গোয়েন্দা প্রতিবেদনে, যার সূত্র ধরে নর্থ ইস্ট নিউজ ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনটি করছে। দুঃখের বিষয় হলো অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও এই সময়ে অভিযুক্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। নর্থ ইস্টের প্রতিবেদনে বলা হয়েছে 2024-এর 16 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে ঢাকায় নিহতদের বেশিরভাগই স্নাইপার রাইফেলে ব্যবহৃত 7.62 মিলিমিটার ক্যালিবারের গুলিতে মারা গেছেন এবং এই ধরনের অস্ত্র সাধারণত সেনাবাহিনীর আর্টিলারি বিভাগ ব্যবহার করে থাকে। এর আগেও এই কথাটি আর দুবার উচ্চারণ করেছে। নর্থ ইস্টের মতে প্রাপ্ত প্রমাণ আরো ইঙ্গিত দেয়, কি দেয়? ওই সময় পুলিশ হত্যায় বিদেশি ভাড়াটে বিচ্ছিন্নতাবাদীরাও জড়িত ছিল। বিদেশি ভাড়াটে বিচ্ছিন্নতাবাদীরাও জড়িত ছিল। তো যদি তাই হয়, তাহলে এই বিদেশি ভাড়াটে বিচ্ছিন্নতাবাদীদের বাঁচানোর জন্য কেন অন্তর্বর্তী সরকার, কেন বর্তমান নির্বাচিত সরকার দায় মুক্তির চিন্তা করছে, কোন ধরনের মামলা মোকদ্দমা করবে না? আমার কাছে বিষয়টি পরিষ্কার নয়। এবং আরো বলা হচ্ছে এর মধ্যে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর সাথে গোপনে যোগাযোগ রক্ষাকারী অন্তত 3 জন আমেরিকান, একজনের নাম ম্যাথিউ ভেন্ডাই, আরেকজন টেরেন্স আরবিল জ্যাকসন। দর্শক, আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, সম্ভবত আমার স্মৃতি যদি ভুল না করে এই টেরেন্স আরবিল জ্যাকসনই ঢাকার ওয়েস্টিন হোটেলে মারা গিয়েছিলেন রহস্যজনক ভাবে, এবং তার লাশ নিয়ে যে রহস্যজনক কাজ কারবার করেছিল আমাদের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মার্কিন দূতাবাস, এটি নিয়ে আমরা কন্টেন্ট করেছি, অনেকেই করেছেন, গণমাধ্যমেও এসেছে, সোশ্যাল মিডিয়ায় তো ছিলই, আপনারা জানেন। সেই টেরেন্স আরবিল জ্যাকসনের কথা বলা হচ্ছে 3 জনের মধ্যে একজন, এবং তৃতীয় জন হচ্ছেন রিচার্ড ড্যানিয়েল রোমান। তারা নাকি ওই সময় বাংলাদেশে উপস্থিত ছিলেন, এটি লিখছে নর্থ ইস্ট নিউজ। তাহলে কি বলবো? একটা বিষয় তো পরিষ্কার যে সেনা সংযোগের অভিযোগ সম্পর্কে গোয়েন্দারা জানতেন, কিন্তু তা সত্ত্বেও কোনো তদন্ত হয়নি। কেউ কি আসলে আপনারা এ সংক্রান্ত কোনো তদন্ত কার্যক্রম হয়েছে বা এটি কেউ থামিয়ে দিয়েছে, এমনটি কি আপনারা শুনেছেন? আমি শুনিনি। এমন পরিস্থিতিতে দেশের মানুষ আসলে কার কাছে যাবে? আমরা কার কাছে যাব? আমরা তো সরকারের কাছেই দাবি জানাতে পারি। এখন আমাদের যে নির্বাচিত সরকার রয়েছে, সরকার 7.62 মিলিমিটার গুলির উৎসটা খুঁজে বের করুক, এটি আমরা দাবি জানাতে পারি। পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত করুক। তদন্তটা যদি হয়ে থাকে, না হয়ে থাকলে কেন হয়নি সেটি বের করুক, অথবা তদন্ত শুরু হলে সেই তদন্তটি কোথায়, কেন থেমে গেছে, কার ইশারায়, সেটিও এই সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করুক এবং যথারীতি দায়ীদের আইনের আওতায় আনুক। কারণ এটা শুধু রাজনীতির প্রশ্ন নয়, এটা মানুষের জীবনেরও প্রশ্ন এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্ন। শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।